নমস্কার। শিবাদ্রিজার কল্পকথায় সব বন্ধুদের আবারও স্বাগত। দ্বিধা গল্পটির শেষ অংশটি পড়ে শোনাচ্ছি। সুমিত্রা দেবী বোটানিতে এমএসসি পাস, কিন্তু ইংরাজিতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তিনি নিজেও সেটা স্বীকার করেন। তবে লেখাপড়ায় তিনি খুব ভালো ছিলেন। সাদাসিধে শান্ত স্বভাবের সুমিত্রা দেবী মেদিনীপুর থেকে এসেছিলেন নিজের স্বপ্ন পূরণ করতে। বায়োলজিতে অনার্স নিয়ে বিএসসিতে ভর্তি হয়েছিলেন বেথুন কলেজে। 25শে ডিসেম্বর ছুটির দিনে সুমিত্রা দেবী বান্ধবীদের সঙ্গে দল বেঁধে ভিক্টোরিয়াতে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই শুভঙ্করের সঙ্গে আলাপ হয়েছিল। আলাপ হওয়ার পর থেকে দুজনের বেশ সাক্ষাৎও হতো। তখনই সাতঘাটের জল খেয়ে চড়ে বেড়ানো শুভঙ্কর তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। অভিজাত চেহারার শুভঙ্করকে দেখে শান্ত স্নিগ্ধ সুমিত্রা দেবীও তার প্রেমকে তখন প্রত্যাখ্যান করতে পারেননি। তারপর তাদের দুজনের বিয়ে হয়, কিন্তু এতগুলো বছরেও শুভঙ্করের চরিত্রের কোনো রদবদল হয়নি। পরদিন সকালে রিজুর একদম স্কুলে যেতে ইচ্ছে করছে না। সে তার মায়ের কাছে বায়না করছে, আমি আজ স্কুলে যাব না মা। সুমিত্রা দেবী জিজ্ঞাসা করেন, কেন যাবি না স্কুলে? আমার আজ একদমই স্কুলে যেতে ইচ্ছে করছে না মা। রিজু স্কুলে যাবে না বলতেই তিনি আরও বিরক্ত বোধ করেন এবং সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর রিজু তার মায়ের কাছে গিয়ে নিচু স্বরে বলে, আমার খুব দাদু ও দিম্মার কাছে যেতে ইচ্ছে করছে মা। তিনি কিন্তু খুব অবাক হয়ে যান। মনে মনে ভাবলেন, এটাই সুযোগ। পরদিন অতসীকেও তার মায়ের কাছে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়ে নিলেন। তিনি অতসীকে কাছে ডাকলেন এবং বললেন, অতসী, তুই আমার একটা কথা রাখবি? অতসী ঘাড় নেড়ে উত্তর দেয়, হ্যাঁ মাসিমণি, তুমি বলো। সুমিত্রা দেবী অতসীর ছোট্ট নরম হাত দুটি নিজের মাথায় হাতের বেষ্টনীতে ধরে রাখলেন। বললেন, এখানে তোর মশাই তোকে কি বলেছেন আমি সেটা শুনতে চাই না, কিন্তু তুই বাড়িতে গিয়ে কারুর নিকট কিছু বলবি না, বল। তুই যদি ওখানে গিয়ে তোর মশাই সম্বন্ধে কিছু বলিস, তাহলে কিন্তু তোর মাসিমণি মারা যাবে। তোর কি ভালো লাগবে আমি মরে গেলে? অতসী সুমিত্রা দেবীর মাথা ও হাত থেকে তার নিজের হস্তযুগল মুক্ত করে। কিছুক্ষণ থমকে বলে, না, কাউকে কিচ্ছু বলবো না। তারপর সুমিত্রা দেবীর মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। অনেক সময় আমরা বাচ্চাদেরকে বাচ্চা ভেবে অবজ্ঞা করে থাকি, কিন্তু বাচ্চাদের উপলব্ধি শক্তি খুবই প্রবল হয়। তাই তো ওরা বড়দের দুর্বল এবং ভালোবাসার জায়গা সহজে অনুভব করতে পারে। আর তখনই ওরা আবদার করে বড়দের কাছ থেকে কিছু আদায় করে নেয়। এবার অতসী মাথা চুলকোতে চুলকোতে বলে, মাসিমণি, তুমি আমাকে আমাদের বাড়ির কাছে স্কুলে ভর্তি করে দেবে? আমার মায়ের তো অত পয়সা নেই, আমার আবার স্কুলে যেতে ইচ্ছে করছে। তুমি আমাকে 5 ভর্তি করে দেবে? আমি রিজু দাদার মতো তাহলে ইংরেজি পড়ব। সুমিত্রা দেবী একটু দ্বিধা নিয়ে বলেন, এখন সেশনের মাঝে কি তোকে ভর্তি নেবে? আচ্ছা, যাই, গিয়ে দেখি কতটা কি করতে পারি তোর জন্য। মেদিনীপুরে পৌঁছে সুমিত্রা দেবী তাঁর বাবাকে নিয়ে বাড়ির কাছে হাই স্কুলে যান। অতসীর ভর্তির ব্যাপারে প্রাইমারি কথাবার্তাও বলেও আসেন। অতসী যে প্রাথমিক বিদ্যালয় থেকে 4র্থ শ্রেণীতে পাশ করেছিল, পরদিন তিনি সেই স্কুলে যান। সেই বিদ্যালয় থেকে সুমিত্রা দেবী প্রোগ্রেস রিপোর্ট ও স্কুল সার্টিফিকেট নেন এবং
একজন ডাক্তারের কাছ থেকে একটি মেডিকেল সার্টিফিকেটও অতসীর নামে সংগ্রহ করেন। সব কাগজপত্র একত্রীকরণ করে ঠিকমতো স্কুলে জমা দেওয়ায় অতসী ৫ম শ্রেণীতে ভর্তি হয়। ভর্তির জন্য সামান্য টাকা হলেও সেটা কিন্তু বিহারীবাবু বহন করেন। তিনি সুমিত্রা দেবীকে বলেন, অতসী যখন তোর কাছে না থেকে পড়াশোনা করতে চাইছে, ওকে পড়ানোর সম্পূর্ণ দায়িত্ব আমার, ওটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। পরদিন সুমিত্রা দেবী রিজুকে নিয়ে কলকাতায় ফিরে যান। অতসী যখন তার জীবনের উদ্দেশ্য নিয়ে এক নবীন বিশ্বে অভিযান শুরু করেছে, তখন সুমিত্রা দেবী ও রিজু তাদের নিজেদের প্রাত্যহিক জীবনের চেনা ছন্দে ফেরেন। এইভাবে কতগুলো বছর অতিবাহিত হয়ে যায়। সুমিত্রা দেবী, রিজু এবং অতসী প্রত্যেকে তাদের জীবনের কঠিনতর ব্যস্ততম সময় অতিক্রম করে ফেলেছে। তাদের জীবনের অনেক পরিবর্তনও এসেছে। শুভঙ্কর ও পৃথিবী থেকে চির বিদায় নিয়েছেন। সুমিত্রা দেবী তার চাকরি জীবন থেকে অবসর নিয়ে আজ একা। কারণ রিজুকে চাকরি সূত্রে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে হয়। শুভঙ্করের ওই দিনের নিন্দনীয় কাজের জন্য সুমিত্রা দেবী আজও মানসিকভাবে বেশ জর্জরিত। তিনি রিজুকে সংসারী হতে দেখতে চান, কিন্তু রিজু তার বাবার সেদিনের সেই অপকর্ম কিছুতেই ভুলতে পারে না। আজও সেই ঘটনা রিজুর স্মৃতির গভীরে প্রজ্বলিত হয়ে আছে। এখন সে অনুমান করতে পারে তার বাবা সেদিন অতসীর সঙ্গে ঠিক কী করতে চেয়েছিল, কিন্তু সে তার বাবাকে সেদিনের পর থেকে ভালো চোখে না দেখলেও তাকে সে কোনোদিন অসম্মান করেননি। কিন্তু অতসীর সেদিনের সেই অসহায় নিপীড়িত দুটি চোখ রিজু আজও ভুলতে পারে না। সেদিন কিন্তু সে অতসীকে ভালোবাসার সাহস দেখাতে পারেনি। তার সেই নির্বাক প্রতিবাদী মন এবং চোখ সেদিন সে বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। আজ কিন্তু সে তার মায়ের চোখে চোখ রেখে বুক ফুলিয়ে সাহস দেখাতে পারে, বলতে পারে সে কিন্তু আজও অতসীকে ভালোবাসে। হয়তো অতসীরও হৃদয় আর মন আজ তাই বলে, কিন্তু তার মধ্যে থাকা তুষের আগুনের ন্যায় ভীতিটাই ঠিক এগিয়ে আসার সাহস দেখাতে পারেনি। তাই তো দুজনের প্রেম এখনও অপূর্ণাঙ্গ অবস্থায় নিঃশব্দে বয়ে যাচ্ছে। রিজু অতসীর অব্যক্ত প্রেম সম্পর্কে সুমিত্রা দেবী সুস্পষ্ট অবহিত, কিন্তু শুভঙ্করের চারিত্রিক বিবস্ত্রতা এখনও তার মন থেকে মুছে যায়নি। সেই জন্য রিজু ও অতসীর প্রেমকে সম্মতি জানিয়ে তিনি তার বাৎসল্যকে গুরুত্ব দিতে পারছেন না। সেই কারণে তিনটি জীবন তিনটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে।